কয়েক বিচারপতির বিরুদ্ধে তদন্তের নির্দেশনা রাষ্ট্রপতির, আগামী সপ্তাহে কাজ শুরু। উন্নত চিকিৎসার জন্য কাল রাতে লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া, প্রয়োজনে নেওয়া হবে যুক্তরাষ্ট্রে। এবং গণমাধ্যমের কলঙ্কজনক ৬ জানুয়ারি তারেক রহমানের বক্তব্য সম্প্রচার করায় কারারুদ্ধ হন ২১-এর কর্ণধার আব্দুস সালাম। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১ সংবাদে, সাথে আছে আমি রোমান আমিন। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। অভিযোগ ওঠা সুপ্রিম কোর্টের কয়েক বিচারপতির বিরুদ্ধে তদন্তের জন্য সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলকে নির্দেশনা দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সুপ্রিম কোর্ট প্রশাসন এক প্রেস বিজ্ঞপ্তিতে এই কথা জানিয়েছে। ৫ আগস্টের আগে বিভিন্ন সময়ে অনিয়ম ও হাসিনা সরকারের দোসর হিসেবে কাজ করার বিষয়ে কয়েকজন বিচারপতিরও বিষয়ে অভিযোগ পাওয়া যায়। এরপর নিয়ম অনুসারে কয়েকজন বিচারপতির আচরণ বিষয়ক তথ্য রাষ্ট্রপতির কাছে পাঠায় সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতি বাংলাদেশ সুপ্রিম কোর্টের কয়েক বিচারপতির বিষয়ে তদন্তের জন্য সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের কাছে নির্দেশনা পাঠিয়েছেন। সে অনুযায়ী আগামী সপ্তাহে তদন্ত শুরু করবে। কাল রাত ১০টায় কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যাবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সেখানে ৭ বছর পর ছেলে তারেক রহমানের সঙ্গে দেখা হবে সাবেক এই প্রধানমন্ত্রীর। মেডিকেল বোর্ডের ৬ চিকিৎসক বেগম জিয়ার সফর সঙ্গী হচ্ছেন। সংবাদ সম্মেলনে দলের বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন আরও জানান, লন্ডন ক্লিনিকে ভর্তি করা হবে খালেদা জিয়াকে। মাহিলা ইসলামের রিপোর্টে বিস্তারিত। দিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। অবশেষে উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন সাবেক এই প্রধানমন্ত্রী। সোমবার সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ বিষয়ে বিস্তারিত জানান খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। ওনার সাথে মেডিকেল বোর্ডের ৬ জন সদস্য, ওনার ব্যক্তিগত কর্মকর্তা, ওনার যে কেয়ার গিভার, ওনারা থাকবেন। আর এয়ার অ্যাম্বুলেন্সের যে চিকিৎসা দেওয়ার জন্য কাতার আমির রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স যেটা, ওটার 4 জন চিকিৎসক এবং তাদের চিকিৎসকদের সহকারী, অর্থাৎ এটি বলে প্যারামেডিক্স, ওনারা থাকবেন। এবং ম্যাডামের সাথে ওনার ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকর সহধর্মিণী শামেলা রহমান, উনি ওনার সাথে যাবেন। কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকা থেকে দোহা, তারপর লন্ডনে যাবেন বেগম খালেদা জিয়া। সেখানে প্রাচীন ও বিশ্বস্ত লন্ডন ক্লিনিকে চিকিৎসা নেবেন বিএনপি চেয়ারপারসন। এবং ওখানে ইনশাআল্লাহ আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, ডাক্তার জুবাইদা রহমান, ওনার সহধর্মিণী, ওনারা এবং আমাদের যুক্তরাজ্য বিএনপির এর থেকে হয়তো 2 জন ওনারা, এবং ওনাকে হয়তো এয়ারপোর্টে রিসিভ করবেন এবং ওনারাই ওনাকে ওখানে ওদের হসপিটাল অথরিটির লোক হাসপাতালে আসবে, ওরা ওখান থেকে হসপিটালে যাবে। শারীরিক অবস্থা বিবেচনা করে যুক্তরাজ্যের চিকিৎসকরা যদি মনে করেন, তাহলে যুক্তরাষ্ট্রেও নেওয়া হতে পারে সাবেক এই প্রধানমন্ত্রীকে। সিদ্ধান্ত দিবে লিভার ট্রান্সপ্লান্ট ইউনিটে যাওয়ার পর, ওখানে এই সুবিধাটা আছে। সো দে উইল ডিসাইড যে হোয়াট উইল বি দি নেক্সট কোর্স অফ ট্রিটমেন্ট। মাহিলা ইসলাম, ২১ টেলিভিশন, ঢাকা। জনমুখী সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের কারণে বারবার শাসক গোষ্ঠীর নৌশালনে পড়ে ২১ টেলিভিশন। দেশের গণমাধ্যমের ইতিহাসে কলঙ্কজনক একটি দিন ৬ জানুয়ারি। গণতন্ত্র ও বাক স্বাধীনতার সপক্ষে অবস্থান নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য সম্প্রচারের কারণে এদিন কারাবন্দী করা হয় ২১ টেলিভিশনের চেয়ারম্যান আব্দুস সালামকে এবং দখল করা হয় ২১ টেলিভিশনে। ফ্যাসিবাদী আওয়ামী সরকার এই ঘটনাকে দৃষ্টান্ত হিসেবে তুলে ধরে দেশের অন্যান্য গণমাধ্যমকেও রাখে
নিজের কবজায়। এমনটাই বলছেন গণমাধ্যম ও মানবাধিকার কর্মীরা। মানিক শিকদারের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। 2015 সালের 6 জানুয়ারি ঘড়ির কাঁটায় ভোর রাত 3:27। দাপ্তরিক কাজ শেষে বাড়ি ফেরার সময় 21 টেলিভিশনের চেয়ারম্যান ও সিইও আব্দুস সালামের গাড়ির পথ রোধ করা হয়। কালো জ্যাকেট ও মুখে মাস্ক পরা অজ্ঞাতনামা 10-12 জনের একটি দল ঘিরে ধরে গাড়ির চারদিক। কিছুক্ষণ বাকবিতণ্ডা, তারপর হাত ধরে টানা হেঁচড়া। 21-এর কর্ণধারকে গাড়ি থেকে বের করতে ব্যর্থ হয় দলটি। একসময় তাদেরই কয়েকজন জোর করে উঠে বসে গাড়িতে। ফিল্মি স্টাইলে অপহরণ করে নিয়ে যায় আব্দুস সালামকে। প্রথমে আয়শা বলছে আমরা ডিবির লোক, ডিবির থেকে আসছি, আপনাকে নিয়ে যাব। রাত পেরিয়ে সকাল হলেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে কোনো তথ্য পাওয়া যাচ্ছিল না তাকে আটক করা হয়েছে কিনা। 21-এর সাংবাদিক, কর্মকর্তা ও পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজ করে ব্যর্থ হয়ে একটি সাধারণ ডায়েরি করেন তেজগাঁও থানায়। উদ্দেশ্য ছিল আব্দুস সালামকে গুম করার, কিন্তু সিসি ক্যামেরার ধারণকৃত অপহরণের সেই দৃশ্য 21 টেলিভিশন সহ বিভিন্ন জাতীয় গণমাধ্যমে প্রচার এবং প্রকাশ হলে তাদের সেই অপচেষ্টা ব্যর্থ হয়। অবশেষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয় একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। ওই সময়টা শেখ হাসিনার পদলেহন যারা করত তারা খুব ভালোভাবেই ছিল, এবং যারা গণতান্ত্রিক মূল্যবোধকে প্রাধান্য দিতেন, যারা চাইতেন বাংলাদেশ একটা ভায়াবল কান্ট্রি হিসেবে থাকুক, তারাই সালাম সাহেবের মতো মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। এই গ্রেফতার প্রক্রিয়ায় নেতৃত্ব দেন ডিবির তৎকালীন এসি মাহফুজুল ইসলাম, এডিসি নুরুন নবী ও এডিসি মেহেদি হাসান। পরে মাহফুজুল ইসলাম কক্সবাজার জেলা পুলিশের এসপি পদে কর্মরত থাকা অবস্থায় সাবেক সংসদ সদস্য ইয়াবা বদির মাদক ব্যবসার সহযোগী ছিলেন বলে অভিযোগ রয়েছে। খন্দকার নুরুন নবী ফেনীর এসপি থাকাকালে তার বিরুদ্ধে ছিল নানা অভিযোগ। সে শেখ হাসিনার লাঠিয়াল বাহিনী হিসেবে কাজ করে। এরপর সে ডিবির যুগ্ম পুলিশ কমিশনার হিসেবে যোগ দেয়। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় ঢাকার ছাত্র জনতার উপর হামলা ও গুলিতে নুরুন নবী ও মেহেদি মাস্টারমাইন্ড ডিবি প্রধান হারুনের নেতৃত্বে কাজ করে। ডিবি প্রধান হারুনের সহযোগী হয়ে 6 সমন্বয়ককে আটক করে। 5 আগস্টের পর থেকে এই হারুন সহ 3 পুলিশ কর্মকর্তা পলাতক আছেন। সাবেক প্রধানমন্ত্রীর দপ্তরের ইশারায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের তত্ত্বাবধানে আটক করা হয় আব্দুস সালামকে। আর এসবে ইন্ধন দেয় 71 টিভির মোজাম্মেল বাবু, যিনি পরবর্তীতে হয়ে ওঠেন দেশের মিডিয়া নিয়ন্ত্রক। ওই 3 পুলিশ কর্মকর্তা মোজাম্মেল বাবুর ঘনিষ্ঠ বলেও পরিচিত। গ্রেপ্তার দেখানোর পর বেশ কয়েকটি মিথ্যা মামলায় প্রায় 2.5 বছর কারাগারে অন্ধকার প্রকোষ্ঠে রাখা হয় দেশের এই গণমাধ্যম যোদ্ধাকে। সেই মামলাটায় কোনো ধরনের কোনো আইনগত ভিত্তি ছিল না। তো এই যে আইনগত ভিত্তি ছিল না, এক্স বা ওয়াই কনক সারোয়ারকে দেশত্যাগ করতে হয়েছে, সালাম সাহেবকে জেলে রাখা হয়েছে, তারপরে দেশত্যাগ করতে হয়েছে। অফকোর্স ওনারা আইনি প্রক্রিয়া সেটা হাঁটতে পারেন, এবং যারা এই কাজগুলো করছেন তাদেরকে আইনি প্রক্রিয়ায় বিচারের মুখোমুখি করা উচিত, যাতে ভবিষ্যতে অন্য কেউ এই কাজগুলো না করে। সাধারণ মানুষের অধিকার আদায়ের প্ল্যাটফর্ম হিসেবে 21 টেলিভিশন ছিল দৃঢ় প্রতিজ্ঞ। অথচ মুক্তমনের সেই খোলা জানালা 21 দখল করা হয় 2015 সালের 25 নভেম্বর। টেলিভিশন জগতের অনুসরণীয় এই কর্ণধারকে আটক করে শুধু 21কে পঙ্গু করা হয়নি, এই ঘটনাকে দৃষ্টান্ত হিসেবে রেখে চোখ রাঙানিতে রাখা হয় অন্যান্য গণমাধ্যমকেও। মিডিয়াকে যদি আপনি ভয়ার্থ পরিবেশের ভিতর ফেলে দিতে পারেন, তাহলে কি হবে? এক ধরনের সেলফ সেন্সরশিপ চলে আসবে। শুধু যে সালাম সাহেবকে গ্রেপ্তার বা তার বিরুদ্ধে মামলা দিয়েই যে সরকার ক্ষান্ত হয়েছিল এটি বলার অপেক্ষা রাখে না। আমরা দেখেছি তারপর একটা হচ্ছে মালিকানা পরিবর্তন, পাশাপাশি আমরা দেখেছি সংবাদ কর্মীদেরকেও অনেককে পরিবর্তন করা হয়েছে। অর্থাৎ পুরানা যারা ছিলেন তাদেরকে বাদ দিয়ে সরকারের আজ্ঞাবহ কিছু সাংবাদিক বা সংবাদকর্মীকে ওখানে নিয়োগ দিতে। ওই সরকারটি যে গালভরা কথা বলতো যে আমরা অনেক লাইসেন্স দিয়েছি, মুক্ত গণমাধ্যম, তার সম্পূর্ণ বিপরীত কাজটি ছিল ইটিভি দখল করা। এবং তাতে অন্যদের যে বার্তাটি দেওয়া হলো যে আপনি যদি আমার
সাথে না থাকেন, আমার কথা না শোনেন বা আমার কথা মতো না চলেন, তাহলে আপনাদেরও একই পরিণতি হতে হবে। গণমাধ্যমের স্বাধীনতা হরণের মধ্য দিয়ে মানবাধিকার পরিস্থিতির চরম অবনতি হয়। সাংবাদিক যখন নিরাপদ ভাবে না নিজেকে, মালিকানাগুলি যখন জোরপূর্বক মিডিয়ার মালিকানা পরিবর্তিত হয়ে যায়, তখন তো এইটা কথা বলার যে স্বাধীনতা সেইটার পুরোপুরি বরখেলাপ, এবং এর মধ্য দিয়ে মানবাধিকার তো সুস্পষ্টভাবে লঙ্ঘন হয়। 5 আগস্ট গণ অভ্যুত্থানের পর 21শে আবার ফিরে পায় অধিকার। ফিরে আসেন আব্দুস সালাম। বাক স্বাধীনতা ও গণতন্ত্র চর্চায় 21শে আবারও পথ প্রদর্শক হিসেবে অগ্রণী ভূমিকা রাখবে বলে আশা গণমাধ্যম ও মানবাধিকার কর্মীদের। এবং ভবিষ্যতে যেন সালাম সাহেবের মতো ভিকটিম কেউ না হয়। মানিক শিকদার, 21শে টেলিভিশন, ঢাকা। সংবাদ এই পর্যায়ে একটা বিরতি নিয়েছে, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। জনস্বার্থকে প্রাধান্য দিচ্ছে বিভিন্ন সংস্কার কমিশন, প্রস্তাব বাস্তবায়নের রাজনৈতিক দলগুলির মতৈক্যে গুরুত্ব। বিরতির পর আবার আমন্ত্রণ 21শে সংবাদে। জনস্বার্থকে প্রাধান্য দিয়ে বিভিন্ন প্রস্তাব আসছে সংস্কার কমিশনগুলোর পক্ষ থেকে। আর সংস্কারের রূপরেখা চূড়ান্ত করতে ভূমিকা রাখবে জাতীয় ঐক্যমত গঠন কমিশন। তবে এসবের বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যের কোনো বিকল্প নেই বলে মনে করছেন কমিশন সংশ্লিষ্টরা। আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। সংস্কার এবং নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে কয়েক দফায় সংলাপ বা আলোচনা করেছেন প্রধান উপদেষ্টা। সংস্কারের জন্য রাজনৈতিক দলগুলোকে একই ছাতার নিচে আনতে জাতীয় ঐক্যমত্য গঠন কমিশন গঠনের ঘোষণা দিয়েছে সরকার। আর আগামী 15 জানুয়ারির মধ্যে প্রতিবেদন দেবে প্রথম দফায় গঠিত 5 সংস্কার কমিশন। কমিশনগুলোর প্রস্তাবে কি থাকছে তা নিয়ে কৌতূহল আলোচনা সব মহলে। কমিশন সংক্রান্ত আইন, কমিশন সংক্রান্ত সাংবিধানিক অবস্থানটা, কমিশন সংক্রান্ত যে প্রাতিষ্ঠানিক যে অবক্ষয় হয়েছে, প্রাতিষ্ঠানিক যে দুর্বলতা হয়েছে, অভ্যন্তরে যে দুর্নীতি হয়েছে, সেগুলোকে চিহ্নিত করে জবাবদিহিতার জায়গা সৃষ্টি করা। তারপরে এই কমিশনটা কিন্তু তার ভূমিকা পালন করতে পারবে না যতদিন পর্যন্ত না বাংলাদেশের রাজনৈতিক এবং আমলাতান্ত্রিক সংস্কৃতির ইতিবাচক পরিবর্তন আসবে। আর সংবিধান সংস্কার কমিশনের এই সদস্য বলছেন, সংস্কারের রূপরেখা চূড়ান্ত করতে ভূমিকা রাখবে সরকার গঠিত ঐক্যমত্য কমিশন। আমাদের ক্ষমতার খুবই বেশি এক কেন্দ্রিককরণের কথা বলা হয়েছে, ক্ষমতাকে একটু ছড়িয়ে দেওয়া যায়, সেগুলো আমরা চিন্তা করছি। আমরা মনে করছি আমাদের সাংবিধানিক প্রক্রিয়ায় যে সমস্ত ত্রুটি আছে, আমাদের প্রতিষ্ঠানগুলো যে সমস্ত কারণে কাজ করতে পারছে না, সেগুলো দূর করার জন্য কি ধরনের প্রভিশন আমাদের সংবিধানে থাকা উচিত। তবে সংস্কার কমিশনগুলোর প্রস্তাব যত জনবান্ধবী হোক, তার বাস্তবায়ন হবে নির্বাচিত সংসদের মাধ্যমে। বিভিন্ন সংস্কার প্রস্তাব বিভিন্ন কমিশনের, এগুলোর প্রথমত একটা সমন্বয়ের দরকার আছে। দ্বিতীয়ত হলো এগুলোকে বাস্তবে রূপ দেওয়ার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোকে এবং দেশের জনগণকে একটা একমতে পৌঁছাতে হবে। শুধুমাত্র এখন সংস্কার করলেই হবে না, এটাকে ঢেলে সাজালেই হবে না, যাতে ভবিষ্যতে না আসে সেটার জন্য অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থাটাকে আমার এমন জোরদার করতে হবে যাতে করে এটা না হয়। সব মিলিয়ে রাজনৈতিক দলগুলোর মানসিকতার উপরই নির্ভর করছে সংস্কারের ভবিষ্যৎ। সংস্কার প্রবৃত্তি করে একটা পর্যায়ে। প্রণব চক্রবর্তী, 21শে টেলিভিশন, ঢাকা। এবারে আভিভা ফিনান্স লিমিটেড বাণিজ্য সংবাদ। দেশের শীর্ষস্থানীয় শিল্পী গোষ্ঠী মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ 50 বছরে পদার্পণ করেছে। এ উপলক্ষে গুলশানে মেঘনা গ্রুপের প্রধান কার্যালয়ে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর মোস্তফা কামাল আস্থা ও সেবার গুণগত মানের নিশ্চয়তা দিয়ে দেশের মানুষের জীবনযাত্রার মান আরও উন্নত করার প্রত্যয় ব্যক্ত করেন। 50 বছরে পদার্পণ উপলক্ষে বিলবোর্ড ও সোশ্যাল মিডিয়ায় বিশেষ ক্যাম্পেইন চালানোর কর্মসূচিও নিয়েছে। সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। রাজশাহীর দেয়া 168 রান টপকাতে ব্যাট করছে বরিশাল। আর এরই সাথে শেষ করছি 21শে সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। কয়েক বিচারপতির বিরুদ্ধে তদন্তের নির্দেশনা রাষ্ট্রপতির, আগামী সপ্তাহে কাজ শুরু।
উন্নত চিকিৎসার জন্য কাল রাতে লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া, প্রয়োজনে নেওয়া হবে যুক্তরাষ্ট্রে। এবং গণমাধ্যমের কলঙ্কজনক 6 জানুয়ারি তারেক রহমানের বক্তব্য সম্প্রচার করায় কারারুদ্ধ হন 21-এর কর্ণধার আব্দুল সালাম। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বর আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21 চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।